আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি অত্যন্ত সংবেদনশীল এবং একই সাথে রহস্যময়। বিশেষ করে বঙ্গভবনকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করছি, তা কিন্তু সাধারণ কোনো বিষয় বলে আদৌ কোনোভাবে মনে হচ্ছে না। দেখুন, ১২ই ফেব্রুয়ারি আমাদের সামনে এক বড় পরীক্ষা। আর তার ঠিক আগেই বঙ্গভবনের ভেতরে বাইরে যা ঘটছে, তা কি কোনো বিশেষ কিছুর আগাম সংকেত বা রিহার্সাল? এই প্রশ্নটা এখন সচেতন মহলের সাথে সবার কাছে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি একটি ঘটনা সবাইকে বেশ অবাক করেছে। জামাতে ইসলামের সাবেক আমিরের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহি লামান আজমি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে গিয়েছেন। উপরে উপরে দেখলে মনে হতে পারে এটি শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, যেখানে তিনি তার লেখা বই এবং তার বাবার আত্মজীবনী উপহার দিয়েছেন। কিন্তু একটু গভীরে যদি আমরা ভাবি, তাহলে এই অস্থির সময়ে যখন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চারদিকে এত গুঞ্জন, যখন বঙ্গভবন ঘেরাও করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন হঠাৎ এই সাক্ষাৎকারের পেছনের সমীকরণটা আসলে কি? আবদুল্লাহ লামান আজমি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতি তাকে বেশ সময় দিয়েছেন এবং খুব আগ্রহ সহকারে তার বইগুলো গ্রহণ করেছেন। প্রশ্ন হলো, এই মুহূর্তে এই সাক্ষাতের কি খুব বেশি প্রয়োজন ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে? এরই মধ্যে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে। জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের একটি পোস্ট নিয়ে কিন্তু রীতিমতো সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। কর্মজীবী নারীদের নিয়ে এক ধরনের আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তার আইডি হ্যাক করা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো, হ্যাকিং এর এই দায়টা তারা সরাসরি চাপানোর চেষ্টা করেছে বঙ্গভবনের উপর। দেখুন, এখানে তারা দাবি করছে যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে এই কাজ করা হয়েছে। এই দাবির পরপরই আমরা দেখলাম একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলো। তারা তদন্ত রিপোর্ট দাবি করছে। অদ্ভুত বিষয় হলো, তারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে না পারলেও তার সামরিক সচিবের সাথে কথা বলেছেন এবং প্রশাসনও কিন্তু কোনোভাবে বসে থাকেনি। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো, অভিযোগ করার খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখলাম বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রাম অফিসারের বিরুদ্ধে মামলা হলো এবং তাকে রীতিমতো গ্রেফতার করা হলো। সাধারণত আমাদের দেশে সাইবার অপরাধের তদন্ত শেষ হতে দীর্ঘ সময় লাগে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম অকল্পনীয় দ্রুতগতি। ডিবি প্রধান যখন সংবাদ সম্মেলন করলেন, তখন সাংবাদিকরা কিন্তু বারবার জানতে চেয়েছেন যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এই কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেছে কিনা, কিন্তু তিনি কোনো ধরনের স্পষ্ট উত্তর কিন্তু দিতে পারেননি, বরং উত্তর না দিয়ে এড়িয়ে গিয়েছেন। প্রমাণ ছাড়া কাউকে এভাবে দ্রুত গ্রেফতার করা কি কেবলই আইনের শাসন, নাকি এর পেছনে বিশেষ কোনো গোষ্ঠীর চাপ কাজ করছে? ডাক্তার শফিকুর রহমানের সাথে সাথেই এই গ্রেফতারকে কিন্তু স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এ ধরনের পদক্ষেপ জরুরি। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রকৃত অপরাধী কে তা নিশ্চিত হওয়ার আগেই এই উল্লাস কি একটু আগাম হয়ে গেল না? এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব এই সরকারকে টিকিয়ে রাখতে বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নে
বঙ্গভবনকে বারবার টার্গেট করা হচ্ছে। এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে, সেখানে মব ক্রিয়েট করা হয়েছে, এমনকি সেনা সদস্যদের সাথে সংঘাতের পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছে। রাষ্ট্রপতি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তার অসহায়ত্বের কথা কিংবা সরকারের আচরণের কথাও কিন্তু তুলে ধরেছে। এই যে বারবার বঙ্গভবনকে অস্থিতিশীল করার চেষ্টা, এর মাধ্যমে আসলে কাকে বার্তা দেওয়া হচ্ছে? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি রাষ্ট্রপতিকে মানসিকভাবে চাপে রাখার বা তাকে সরিয়ে দেওয়ার কোনো নীল নকশা তৈরি হচ্ছে কিনা, এই বিষয়টাও কিন্তু এখন ভাবনার প্রসঙ্গ। জামায়াত এবং এনসিপির মতো শক্তিগুলো যখন এমন এক জায়গায় আছে যেখানে তারা যা চাইছে, প্রশাসন যেন অনেকটা বাধ্য হয়ে তা দ্রুত কার্যকর করছে। এই যে বিশেষ একটি পক্ষকে সন্তুষ্ট করার প্রবণতা, তা কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোর জন্য খুব একটা ইতিবাচক নয়। আব্দুল্লাহ ইলামান আজমিকে নিয়ে আন্তর্জাতিকভাবেও কিন্তু বেশ আলোচনা শোনা যায়। তাকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে অনেকেই বক্তব্য দিচ্ছেন। এই সব কিছুকে যদি আপনি একটা সুতোয় গাঁথেন, তবে দেখবেন একটা ধোঁয়াশাপূর্ণ চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। দেখুন, 12 তারিখের নির্বাচন নিয়ে আমাদের মনে কিন্তু এমনিতেই অনেক আতঙ্ক কাজ করছে। তার উপর বঙ্গভবনের ভেতরে এই যে দলাদলি বা হ্যাকিং এর অভিযোগ তুলে কর্মকর্তাদের গ্রেফতার করা, এগুলো আসলে সাধারণ মানুষের মনে সরকারের ভাবমূর্তি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। যদি কোনো প্রমাণ ছাড়াই রাষ্ট্রপতির দপ্তরের কাউকে গ্রেফতার করা যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই যে রিহার্সাল বা মহড়াগুলো চলছে, এর চূড়ান্ত রূপ হয়তো আমরা নির্বাচনের দিন কিংবা তার পরবর্তী সময়ে দেখতে পাবো। এখন প্রশ্ন হলো, আমরা কি এক অস্থির সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? রাজনীতির মাঠে যখন দাবা খেলা চলে, তখন সাধারণ মানুষ কেবলমাত্র দর্শক হয়েই থাকে, কিন্তু সেই খেলার মাসুল শেষ পর্যন্ত সাধারণ জনগণকে কিন্তু দিতে হয়। এখন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বা দেশের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি রাষ্ট্রপতিকে যদি বারবার এভাবে কুণ্ঠাসা করে রাখা হয় কিংবা তাকে কুণ্ঠাসা করতে বিভিন্ন গোষ্ঠী থেকে বাধ্য করা হয়, বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের আলোকে তাকে জড়িয়ে কৌশলে দাবার চাল চালা হয়, তখন সেই রাষ্ট্রের সাংবিধানিক সক্ষমতা, সেই রাষ্ট্রের আইন প্রশাসন এবং সেই রাষ্ট্রের সার্বিক জনগণের যে ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্যগুলো কিন্তু বিনষ্ট হয়ে যায়। এখন আসলে এই যে একটি পরিকল্পনা কিংবা রাষ্ট্রপতিকে এভাবে কোণঠাসা করে রাখা অথবা নজরদারি কিংবা গৃহবন্দী করে রাখা অথবা তাকে সরানোর বারবার চেষ্টা, এটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোকে নিয়ে যাবে, এটি কিন্তু একটু ভাববার বিষয় এবং একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।